প্রিয় শিক্ষার্থীগণ, আমি আজ নবম ও দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য এই অধ্যায়ের যে অঙ্কগুলি আছে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য নির্ণয়, সেগুলি আজকে নিয়ে আলোচনা করব। অর্থের সময় মূল্য কি এটা সবাই জানো যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলা হয়। আর এই সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। পৃথিবীতে যদি সুদের হার না থাকতো তাহলে বর্তমানে যে পরিমাণ অর্থ আছে 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর পরেও সেই অর্থের মূল্যটা সেটাই থাকতো। যত দ্রব্যের, সম্পদ, যে কোনো জিনিসের মূল্যটা বৃদ্ধি পাওয়ার একটাই কারণ হচ্ছে সুদের হার। তো এই যে বর্তমানে ব্যাংকে টাকা জমা রেখে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পর কত অর্থ পাওয়া যাবে সেটা নির্ণয় করার জন্য যে সূত্র, যে নিয়মগুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো অর্থের সময় মূল্য দেখো, প্রথমে আমি সূত্রগুলি লিখে দেওয়া আছে। প্রথম সূত্র রয়েছে বর্তমান মূল্য নির্ণয়। বর্তমান মূল্য সরল সুদ। সুদ হচ্ছে আবার দুই রকম, একটা হচ্ছে সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ বার্ষিক সুদ, এটা কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখলে প্রতি বছর শুধুমাত্র ওই অর্থের উপরেই সুদ গণনা করা হবে, সেটা হচ্ছে সরল সুদ। অর্থাৎ শুধুমাত্র আসল টাকার উপরে যে সুদ গণনা করা হয় সেটাই হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে প্রথম যে পরিমাণ অর্থ জমা রাখা হবে একটি নির্দিষ্ট সময় পর ওই অর্থের উপরে যে সুদ পাওয়া যাবে সেই সুদ আসলের সাথে যোগ করার পর যে সুদাসল তৈরি হবে সেই সুদাসলের উপরে নতুন করে আবার সুদ গণনা করা হবে, সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের মূল বিষয়টা হলো যে প্রতি বছর সুদ এবং আসলের উপরে যেই সুদ গণনা করা হয় সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তো সময় মূল্য নির্ণয়ের দুইটা পদ্ধতিতেই সুদ ধরা থাকে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। তো প্রথমেই দেখো অর্থের বর্তমান মূল্য নির্ণয়। বর্তমান মূল্য নির্ণয়ের সরল সুদ যেটা, এটা সূত্র হচ্ছে FB by 1 plus I power n। FB হচ্ছে ভবিষ্যৎ মূল্য, 1 হচ্ছে 1 যোগ I হচ্ছে সুদের হার, n হচ্ছে বছর। ভবিষ্যৎ মূল্যকে সময় এবং সুদের হার দিয়ে ভাগ করে যে মূল্য পাওয়া যায় সেটাই বর্তমান মূল্য। আর এই বর্তমান মূল্য নির্ণয়ের সরল সুদ এখানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। একই সূত্র, চক্রবৃদ্ধি থাকলে শুধু পার্থক্য হচ্ছে যেখানে আয় থাকে সেই আয়ের নিচে m, অর্থাৎ m দ্বারা ভাগ করতে হবে n গুণ m, n কে m দ্বারা গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। ঠিক একইভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে PV into 1 plus I power n। PV হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। বর্তমান মূল্যকে সময়, সুদের হার দিয়ে গুণ করে যে মূল্যটা পাওয়া যাবে সেটা ভবিষ্যৎ মূল্য। এখন ভবিষ্যৎ মূল্য সরল সুদের সূত্র হচ্ছে এটা, আর ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি যেখানেই পাবে আয় কে m দ্বারা ভাগ, অর্থাৎ আয়ের নিচে m, m কে m দ্বারা গুণ। দেখো n গুণ m। চক্রবৃদ্ধির অর্থই হচ্ছে, দেখো এখানে সরল সুদে যা আছে চক্রবৃদ্ধিতে পার্থক্য হচ্ছে এটাই, আয়ের নিচে m, n এর সাথে m। ঠিক একইভাবে ভবিষ্যৎ মূল্য আয়ের নিচে m, n এর সাথে m। এই হচ্ছে চক্রবৃদ্ধি। এখন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বার্ষিক 12% হার সুদে 5 বছর পর 6 লাখ টাকা পাওয়ার আশায় বর্তমানে তাকে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে। 5 বছর পর 6 লাখ টাকা পাবে এই আশায় বর্তমানে এখন কত টাকা ব্যাংকে জমা দিতে হবে। এই 6 লাখ টাকা এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য,
এখন তাকে কত জমা দিতে হবে, এটা বর্তমান মূল্য। এর অর্থ হচ্ছে আমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তবে এখানে চক্রবৃদ্ধি বলা নেই, সরল সুদ। সরল সুদের বর্তমান মূল্য নির্ণয় করব, এই সূত্রটা। তাহলে আমরা লিখে ফেলি বর্তমান মূল্য নির্ণয়। পিবি সমান সমান FB by 1 plus I power n। এটা যেহেতু সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ নয়, এই জন্য এটাকে আমরা কিভাবে নির্ণয় করব? শুধুমাত্র FB by 1 plus I power n। এখন এখানে FB, এখানে FB সমান সমান হচ্ছে 6 লক্ষ টাকা। বাংলায় লিখলে সব বাংলায়, ইংরেজিতে লিখলে সব ইংরেজিতে লিখতে হবে। 1 তো কোনো কিছু নেই, 1 হচ্ছে 1। I হচ্ছে সুদের হার। সুদের হার হচ্ছে দেখো 12%। তাহলে এখানে সুদের হার 12% বা 0.12। 12%, 12কে 100 দিয়ে ভাগ করলে এটা হবে 0.12। এটা হবে। আর দরকার হচ্ছে কি n। n হচ্ছে সময় বা বছর। এখানে বলছে 5 বছর, n এর মান হচ্ছে 5। আর পিবি প্রেজেন্ট ভ্যালু কোশ্চেন মার্ক, এটা নেই, এটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে মান বসিয়ে দিই আমি। পিবি সমান সমান FB। FB হচ্ছে 6 লক্ষ। আর 1 যোগ I হচ্ছে 0.12, n হচ্ছে 5। এখন এটাকে আমরা ক্যালকুলেটরে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে সরাসরি হিসাব করে ফেলে দেখো কত হয়। তো প্রথমে আমরা যে কাজটা করব, নিচের এই কাজটা আগে করব। এটা নিয়ম হচ্ছে এখন ভেঙে ভেঙে করতে হয়। আগে এটা একেবারে ক্যালকুলেটরে করলে হতো, এখন এটা ভেঙে ভেঙে। কারণ অনেকে ফলাফল শুনে বসিয়ে দেয়, এই জন্য এটা হবে না। এখন এটা দেখেই দিতে হবে ভেঙে ভেঙে। 1 যোগ 0.12 পাওয়ার 5 সমান সমান, এটা করলে যেটা হয় 1.76234। 5 ঘর রাখবে, দশমিকের পরে 5 ঘর। এরপর এখন 6 লক্ষ ভাগ এটা, তাহলে ক্যালকুলেটর উঠে ফেলবে 6 লাখ ভাগ, এরপর অ্যান্সার, এরপর ইকুয়াল টু দেখো হচ্ছে 3,40,456। 3,40,456 দশমিক। এখন ফলের মধ্যে 2 ঘর রাখবে, 1 টাকা। অর্থাৎ এখন আমরা 3,40,456.11 টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর 6 লাখ টাকা পাওয়া যাবে। 5 বছর পর 6 লাখ টাকা। এরপর এটাই যদি আমি চক্রবৃদ্ধি সুদে নির্ণয় করি তাহলে কি হবে দেখো। তাহলে আমি শুধু একটু পরিবর্তন করি, কিরকম? এখানে চক্রবৃদ্ধি এই অঙ্কটাই যদি আমি লিখি বার্ষিক চক্রবৃদ্ধি, 12% হার সুদে 5 বছর পর 6 লাখ টাকা পাওয়ার আশায় বর্তমানে তাকে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে। যখন বার্ষিক চক্রবৃদ্ধি বলবে তখন এই সূত্রটাই ব্যবহার করতে হবে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে আয়ের নিচে n ইন্টু m, এই কাজটা হবে তখনই যখন প্রতি মাসে চক্রবৃদ্ধি, 2 মাস পর পর চক্রবৃদ্ধি, 3 মাস পর পর চক্রবৃদ্ধি, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি এরকম বলবে, তখন m এর মান ধরতে হবে এবং m ব্যবহার করতে হবে। বার্ষিক চক্রবৃদ্ধি প্রতি বছর 1 বছর পর পর হিসাব পরিবর্তন করতে হয়, এই জন্য তখন m এর মান হবে না, এই সূত্রটাই হয়ে যাবে।
এই সূত্র অনুযায়ী এটা করে ফেলতে হবে। যদি এই অঙ্কটাই বার্ষিক চক্রবৃদ্ধি না বলে যদি বলে মাসিক চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধি 12% হার সুদে 5 বছর পর 6 লাখ টাকা পেতে চাইলে এখন তাকে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে। এখন সূত্রটা হয়ে যাবে এই সূত্র, বর্তমান মূল্য নির্ণয়। যেহেতু এখন কত জমা দিতে হবে, এটা বর্তমান মূল্য অবশ্যই হবে, তবে এটা মাসিক চক্রবৃদ্ধি। বার্ষিক চক্রবৃদ্ধি হলে এম এর মান হবে না, এই সূত্রটাই হবে। যখন মাসিক চক্রবৃদ্ধি 2 মাস পর পর চক্রবৃদ্ধি, তখন আমরা এই সূত্র করে ফেলবো, FB = 1 যোগ I বাই M পাওয়ার n ইনটু m। তাহলে এই সূত্রটা এখন ব্যবহার হবে না, ওই সূত্রটা অনুযায়ী দেখি, তাহলে ওটা করে ফেলি। PB = FB, উপরে এটা ঠিকই থাকবে, 1 প্লাস I বাই M পাওয়ার n গুণন। তাহলে এখানে দেখো FB মান 6 লাখ, I 12%, n 5 বছর, PB এটাই নির্ণয় করতে হবে। তাহলে আমার দরকার হচ্ছে m এর মান, m = 12। প্রতি 1 মাস পর পর হিসাব পরিবর্তন করা হয়, হিসাব সংরক্ষণ করা হয়। তাহলে 12 মাসে 1 বছর, 1 মাস পর পর যদি হিসাব রাখা হয়, তাহলে 12 মাসে 12 বার হিসাব রাখা হবে। তাহলে m এর মান হয়ে যাবে 12। তাহলে এখন এটা বসিয়ে ফেলি আমি, FB = 6 লক্ষ, 1 যোগ I 12%, 0.12, m এর মান 12 গুণ n এর মান, n হচ্ছে 5 গুণ m এর মান 12। ঠিক একইভাবে আমরা উপরে 6 লক্ষ এটা লিখে ফেলি আগে, নিচের কাজটুকু আমরা ক্যালকুলেটর করে ফেলবো। দেখো কিভাবে, আগে প্রথমে এই কাজটা করব, 0.12 ভাগ 12 প্রত্যেকবার ইকুয়াল টু, ওটার সাথে যোগ 1, ইকুয়াল টু পাওয়ার হচ্ছে 5 12 60, 1.81, 1.81, 6 6 6 9 6, 5 টাকা। এখন আমরা 6 লাখ টাকা উঠাবো, ভাগ চিহ্ন দিব, অ্যান্সার চাপবো, ইকুয়াল টু চাপবো, ফলাফল হচ্ছে 3,20,000, 3,30,269.76 টাকা। প্রতি মাসে চক্রবৃদ্ধি সুদ ধরা হবে প্রতি মাসে। তাহলে 3,30,000 টাকা জমা রেখে 5 বছর পর 6 লাখ টাকা পাওয়া যাবে, সুদের হার 12%। এই হলো বর্তমান মূল্য নির্ণয়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। এখন আমি যেটা করাবো ভবিষ্যৎ মূল্য নির্ণয়, প্রথমে সরল সুদ, এরপরে চক্রবৃদ্ধি সুদ। দেখে নাও কিভাবে, আমি একটা উদাহরণ দিয়ে ফেলছি। বার্ষিক 9% হার সুদে সুদে 2,50,000 টাকা ব্যাংকে জমা রেখে 8 বছর পর
কত টাকা পাওয়া যাবে? বার্ষিক 9% হার সুদে 2,50,000 টাকা ব্যাংকে জমা রেখে 8 বছর পর কত টাকা পাওয়া যাবে? 8 বছর পর 8 বছর পর 8 বছর পর কত টাকা পাওয়া যাবে? 8 বছর ভবিষ্যতের বিষয়, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবো। তবে ভবিষ্যৎ মূল্য সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, কোন সুদ? এখানে বলছে বার্ষিক সুদের হার, সরল সুদ। তাহলে আমরা করে ফেলি এখন ভবিষ্যৎ মূল্য FB সমান PB ইন্টু 1 প্লাস I পাওয়ার M। এখানে PB সমান 2,50,000। এরপরে দরকার হচ্ছে আমার PB এর পরে I দরকার। I হচ্ছে 9%, এটাকে 100 দিয়ে ভাগ করলে এরকম হবে 0.09। আর এর হচ্ছে সময় হচ্ছে 8 বছর 8। আর আমার দরকার হচ্ছে FB প্রশ্নবোধক, অর্থাৎ FB নেই, এটা নির্ণয় করতে হবে। তাহলে FB আমরা কিভাবে পাবো? দেখো এখানে মান বসাই। PB হচ্ছে 2,50,000, 1 যোগ I 0.09 পাওয়ার N হচ্ছে 8। তাহলে এটা এখন করে ফেলি 2,50,000 গুণ এটার মান বের করি, 1 যোগ 0.09 ইকুয়াল টু পাওয়ার 8 ইকুয়াল টু 1.99256 1.99256। এখন 2,50,000 দিয়ে গুণ করি, হচ্ছে 4,98,140.66 2 ঘর রাখবে ফলের মধ্যে, কিন্তু যখন এখানে গুণের ব্যাপার থাকবে তখন ওটা 5 ঘর রাখা হবে। এই হলো আমার ভবিষ্যৎ মূল্য নির্ণয়। কোন সূত্র অনুযায়ী? সরল সুদ। এটাই যদি আবার চক্রবৃদ্ধি সুদ বলে তাহলে কিভাবে হবে দেখে নাও। এটা বার্ষিক 9% সুদ আছে, এটাকে যদি আমি বলি বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক চক্রবৃদ্ধি প্রতি বছর হিসাব চেঞ্জ হবে। তাহলে M এর মান হবে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ অথবা ভাগ করলে ওইটা যা আছে তাই থেকে যায়। এই জন্য M এর মান 1, যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি এই জন্য M এর মানটা এখানে বসাতে হয় না। কিন্তু প্রতি মাসে চক্রবৃদ্ধি, 2 মাস পর পর চক্রবৃদ্ধি, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, তখন M এর মান বসাতে হবে। এখানে চক্রবৃদ্ধি কথাটা থাকলো, M এর মান অর্থাৎ এই সূত্রটা আমরা ব্যবহার করব না। এটা ব্যবহার করতে পারবো, তবে M এর মান 1, এখানেও M এর মান 1 লিখলে 1 দিয়ে গুণ ভাগ যাই হবে ওই ফলাফল ওইটাই থেকে যায়। এই জন্য বার্ষিক চক্রবৃদ্ধি বললে তখন M এর মানটা লিখতে হবে না, এটাই হয়ে যাবে। তখন PB গুণ 1 প্লাস I পাওয়ার N, তখন মান বসালে এটাই চলে আসবে। এটাকে যদি আমি 2 মাস পর পর চক্রবৃদ্ধি লিখি, 2 মাস পর পর চক্রবৃদ্ধি, দুই মাস পর পর চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি 9% হার সুদে 2,50,000 টাকা ব্যাংকে জমা রেখে 8 বছর পর কত টাকা পাওয়া যাবে? তখন আমরা চক্রবৃদ্ধির এই সূত্রটা ব্যবহার করব না, 2 মাস পর পর, তখন চক্রবৃদ্ধির এই সূত্র ব্যবহার করব, আয়ের নিচে n এর সাথে। তাহলে এখানে আমরা একটু লিখে ফেলি আবার নতুন করে সূত্রটা। FB সমান PB ইন্টু 1 প্লাস I বাই M, N গুণ M। তাহলে এখানে দেখো যেটা দেওয়া আছে
পিবির মান দেওয়া আছে 2,50,000, যেটা এখানে। আয়ের মান দেওয়া আছে 9%, 0.9। এন এর মান দেওয়া আছে 8, এম এর মান নেই, তাহলে এখানে লিখে ফেলি এম। 2 মাস পর পর চক্রবৃদ্ধি, 1 বছর হচ্ছে 12 মাস। 2 মাস পর পর যদি হিসাব সংরক্ষণ করা হয়, 2 মাস পর পর নতুন করে যদি হিসাব সংরক্ষণ করা হয়, 1 বছরে 6 বার হিসাব চেঞ্জ হবে, হিসাব পরিবর্তন হবে 6 বার। তাহলে এম এর মান হয়ে যাবে 6। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই। পিবি হচ্ছে 2,50,000, 1 যোগ আয়ের মান হচ্ছে 0.09, এম এর মান হচ্ছে 6, আর এন হচ্ছে 8, এম হচ্ছে 6। তাহলে এটা এখন 2,50,000 গুণ এই পুরোটার কাজ করে ফেলে, কত আসে দেখুন। প্রথমে 0.09 ভাগ 6 ইকুয়াল টু, ওর সাথে যোগ 1 ইকুয়াল টু পাওয়ার 6/48 ইকুয়াল টু, অর্থাৎ 2.043457 5 গত রাখবো। এখন 2,50,000 আর 2.04, এটা গুণ করে ফেলি, গুণ 2,50,000, 5,10,869, 5,10,869.2 গড় রাখবো আমরা, 5-7 টাকা। বার্ষিক, মাসিক বা 2 মাস পর পর চক্রবৃদ্ধি 9% হার সুদে 2,50,000 টাকা ব্যাংকে জমা রেখে 8 বছর পর আমরা 5,10,869.57 টাকা পাবো। এই টাকাটা হচ্ছে সুদ এবং আসল সহ। এখন আমরা বর্তমান মূল্য, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ভবিষ্যৎ মূল্য, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এটাও জানলাম। এখন প্রকৃত সুদের হার EAR, এটা মানে গ্রাম্য মহাজন থেকে অনেক সময় ঋণ নিয়ে থাকে, তখন পার্সেন্টেজ খুব কম, কিন্তু ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বার্ষিক সুদের হার নির্ণয় করা হয়। সেই বার্ষিক সুদের হার নির্ণয় আর প্রকৃত সুদের হার নির্ণয় একই জিনিস। দেখো, গ্রাম্য মহাজন থেকে সাপ্তাহিক চক্রবৃদ্ধি 1% হার সুদে ঋণ নিয়ে বার্ষিক সুদের হার কত হবে? বার্ষিক সুদের হার কত হবে? এখানে আমরা জানি এটাকে বলা হয় EAR, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এটা সূত্রটা হচ্ছে 1 প্লাস I/M হোল পাওয়ার M বিয়োগ 1। এখন আমার দরকার আয়। আয় হচ্ছে বার্ষিক সুদ, কিন্তু এখানে দেওয়া আছে সাপ্তাহিক সুদ। এখানে দেওয়া আছে সাপ্তাহিক সুদ। তাহলে আমরা এখানে কিভাবে নির্ণয় করব? এখানে সাপ্তাহিক সুদের হার, সাপ্তাহিক সুদের হার, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় 1%। তাহলে বার্ষিক সুদের হার, এটা হচ্ছে আয়। 52 সপ্তাহে 1 বছর, 1 সপ্তাহে যদি 1% হয়, 52 সপ্তাহে 52%, তাহলে 52% বা 0.52। আর বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, চক্রবৃদ্ধির সংখ্যা M দ্বারা প্রকাশ করা হয়। প্রতি সপ্তাহে হিসাব পরিবর্তন হয়, প্রতি সপ্তাহে। তো বছর হচ্ছে 52 সপ্তাহ, 52 সপ্তাহে 52 বার হিসাব পরিবর্তন হবে। প্রতি মাস হিসাব পরিবর্তন হলে 12 মাস, 12 বার। যদি 2 মাস পর পর হিসাব পরিবর্তন হয় 6 বার।
প্রতি সপ্তাহে হিসাব পরিবর্তন হলে 52 বার, অর্থাৎ m এর মান হচ্ছে 52। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই 1 যোগ m এর মান হচ্ছে 0.52, i এর মান m এর মান হচ্ছে 52, এখানে হচ্ছে 52 বিয়োগ 1। এখন এটা ক্যালকুলেটরে করে দেখো কত আসে, যেটাই আসবে ওর সাথে 100 গুণ করতে হবে। দেখো আগে এটা করি, 0.52 ভাগ 52 ইকুয়াল টু যোগ 1 ইকুয়াল টু পাওয়ার 52 ইকুয়াল টু এটার সাথে বিয়োগ 1 ইকুয়াল টু দেখো 0.677 এরকম, এটার সাথে গুণ 100 দিতে হবে, যেটাই রেজাল্ট আসবে ওর সাথে গুণ 100 দিতে হবে। 67.76%, অর্থাৎ গ্রাম্য মহাজন থেকে সাপ্তাহিক 1% হার সুদে ঋণ নিলে বার্ষিক ব্যাংকের হিসাবে 67% সুদ দিতে হবে, অনেক বেশি সুদ। এই হলো অর্থের সময় মূল্য নির্ণয়ের সবগুলি। নবম দশম শ্রেণীতে বর্তমান মূল্য, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ভবিষ্যৎ মূল্য, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং প্রকৃত সুদের হার নির্ণয়, এই কটা অঙ্কই তোমাদের বইতে আছে। সব কয়টা অঙ্ক কিভাবে নির্ণয় করা হয় সেই বিষয়টা আমি দেখালাম আজকে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।